তারপর আস্তে করে দরজাটা টেনে রুম থেকে বের হয়ে নিচে আসে। নিচে এসে যা দেখে তাতে থপ করে মাথায় আগুন জ্বলে ওঠে। মীরা রহমান সোফায় বসে আছে আর তার সামনের সোফায় পাশের বাসার কিছু মহিলা বসে আছে। এরা নিশ্চয়ই বিয়ে ভাঙার খবরটা পেয়ে গেছে, তাই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছে। আসলে প্রতিবেশীদের সংজ্ঞা হলো পরের সুখে জ্বলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শুনে কম রোটায় বেশি। আর এদের নাম হলো প্রতিবেশী। মিহির এসে মীরা রহমানের পাশে বসে ফোন স্ক্রল করতে লাগলো। ওদের মধ্যে একজন মহিলা মীরা রহমানকে উদ্দেশ্য করে বললেন, তা ভাবি মেঘনাকে তো দেখতে পাচ্ছি না। মেঘনা কোথায়? উপরে নিজের রুমে আছে। আরেকজন মহিলা বিদ্রূপের সুরে বলল, কি আর বলবো ভাবি, কি দিন কাল পড়ল, এক বোন আরেক বোনের হবু স্বামীর সাথে প্রেম করছে। কি লজ্জার বিষয়ে ভাবুন তো। জেরিন কি সুন্দর দেখতে, ওর জন্য কি জগতে ছেলের অভাব পড়তো, কিসের জন্য আবিরের সাথে জেরিনের অবৈধ সম্পর্ক করতে হবে? হাজার হোক মেঘনা তো ওর বোন হয়, কেউ বোনের এত বড় ক্ষতি করে? মিহির দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। ইচ্ছে করছে এদের এক একজনকে মাথায় তুলে আছাড় মারতে। মীরা রহমান কথা ঘোরাতে বললেন, এসব কথা ছাড়ুন ভাবি, আপনারা কি খাবেন, চা নাকি কফি? আরেকজন বললেন, কিছু খাবো না ভাবি, আমরা এই মায়ে আবিরদের বাসা থেকে খেয়ে এসেছি। তারপর মহিলাটি বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, তা আপনারা কি সিদ্ধান্ত নিলেন? মেঘনা যে ছেলেটাকে ভালোবাসে, তার সাথে ওর বিয়েটা দিবেন নাকি? মীরা রহমান বলল, মেঘনা কৌকে ভালোবাসে না ভাবি। মহিলাটি আবার বললেন, কি বলেন ভাবি, জেরিন আমাদের এই মায় ওর ফোনে মেঘনা আর একটা ছেলের কিছু ছবি দেখালো। আমরা সবাই নিজের চোখে দেখলাম। মীরা রহমান কথার মাঝে মহিলাটিকে থামিয়ে দিয়ে দৃঢ় গলায় বললেন, জেরিন আপনাদের কি দেখিয়েছে? আপনারা কি দেখেছেন সেটা আমি জানি না। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। সে এমন কিছু করবে না যাতে তার বাবা মায়ের সম্মানহানি হয়। মহিলাটি আবার বলল, মেয়েকে এতটাও বিশ্বাস করবেন না ভাবি। আজকালকার মেয়ে কখন কি করে বসে, আসলে আপনাদের কোনো দোষ নেই। আপনাদের অজ্জরে আপনাদের মেয়ে বাইরে কি করে বেড়ায় সেটা আপনারা কি করে জানবেন বলুন? শেষের কথাটা অনেকটা ব্যঙ্গ করে বললেন মহালাটি। মিহির এতক্ষণ সব চুপচাপ সহ্য করলেও এবার আর সহ্য করতে পারল না। সোফার পাশের টি টেবিলে থাকা ফ্লয়ার ভাসটাকে সজোরে ফ্লোরে আছাড় মারল। ঘটনার আকস্মিকতায় সবাই কেঁপে উঠল। তাকিয়ে দেখল মিহির চোখ লাল করে দাঁড়িয়ে আছে। পাশে কাচের ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ে আছে। মিহির জোরে চেঁচিয়ে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, হোয়াট ইউ মিন বাই বাইরে কি করে বেড়ায়? আপনাদের সাহস তো কম না, আমাদের বাসায় এসে আমার বোনের নামে যা নয় তাই বলছেন। কিছু ভাঙার বিকট শব্দে ঘুম ভেঙে যায় মেঘের। ধরফরিয়ে উঠে বসে মেঘ। নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। সে তাড়াতাড়ি রুম থেকে আসে। সিঁড়ির কাছে আসতেই দেখতে পায় সোফার একপাশে মিহির রাকি লুক নিয়ে দাঁড়িয়ে আছে। আরেক পাশে কিছু আন্টি বসে আছে। আর মীরা রহমান মাথা নিচু করে সোফা ধরে দাঁড়িয়ে আছে। মিহির চিৎকার করে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। সাথে সাথে মহিলাগুলো বসা থেকে দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর, কথায় আছে চোরের মায়ের বড় গলা, তোমার বোন নষ্টামি করতে পারবে আর আমরা বললেই দোষ। আরেকজন রাগী গলায় বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, একদম ঠিক বলেছেন ভাবি। তাছাড়া আমরা কি আর এমনি এমনি বলছি, জেরিন নিজে আমাদের ওর ফোনের ছবি দেখিয়েছে। তাছাড়া ওরা নিজের চোখে নাকি দেখেছে তোমার বোনকে একটা ছেলের সাথে হোটেলে যেতে। আরেকজন মহিলা বলল, আবিরের মা তো বলল তোমার বোনের আরো অনেক ছেলের সাথে সম্পর্ক আছে। তারপর মীরা রহমান এর দিকে তাকিয়ে বলল, অদ্ভুত মহিলা তো আপনি। আপনাকে তো এতদিন ভালোই জানতাম, কিন্তু আজ দেখতে পাচ্ছি ছেলে মেয়েকে তো ঠিকভাবে শিক্ষাটাও দিতে পারেননি। মীরা রহমান এর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মিহির এবার রেগে টি টেবিলের উপরে একটা লাথি মারল। টেবিলটা কাত হয়ে পড়ে গেল। মিহির জোরে চিল্লিয়ে বলল, আমি কোনো মেয়েদের গায়ে হাত তুলি না, তাই আপনারা এখনো অক্ষত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছেন, না হয় আপনাদের পা ভেঙে হাতে ধরিয়ে দিতাম। মিহিরের কথায় মহিলাগুলো ভয় পেয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। মেঘ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে শুনতে পেল নিচে কেউ খুব জোরে জিনিসপত্র ভাঙচুর করছে। মেঘের বুঝতে পারল এটা মিহির করছে।
সে গলার নেকলেসটা ধরে টান মারল, নেকলেসটা ছিঁড়ে নিচে পড়ে গেল। একটা একটা করে সব গয়না গা থেকে খুলে ফ্লোরে ছুঁড়ে মারল, দৌড়ে ওয়াশরুমে চলে গেল, শাওয়ার ছেড়ে তার নিচে বসে আছড়ে কাঁদতে লাগলো। 15 দিন পর। এই 15 দিন ঘর বন্দী হয়েছিল মেঘ। শুরুতে মন ভালো করার জন্য মিহিরের জড়াজড়িতে একবার বাইরে বের হয়েছিল মেঘ, কিন্তু লোকজন ওকে নিয়ে বাজে মন্তব্য করছে, উল্টো পাল্টার কথা বলেছে, হাসাহাসি করেছে। তার জন্য মেঘ নিজেকে ঘর বন্দী করে নিয়েছে, রুম থেকে কোথাও বের হয় না, কারোর সাথে কথা বলে না, হাসে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা সারাদিন মলিন থাকে, কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু হ্যাঁ বা নাতে ওর দেয়। যেই বাড়িটা সারাদিন দুই ভাইবোনের খুনোসুটিতে মেতে থাকত, সেই বাড়িটা এখন শান্তপুরী হয়ে গেছে, যেন এখানে কোনো মানুষ থাকে না। মিহির তার মা বাবার সাথে এখনো কোনো কথা বলেনি। দুই ভাই বোন দুই রুমে পড়ে থাকে, মিহির শুধু মাঝে মাঝে মেঘের সাথে কথা বলে, বোনকে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, ঘুম পড়িয়ে দেয়, জোকস বলে হাসানোর চেষ্টা করে। কিন্তু এখন জোকস শুনে মেঘের আর হাসি পায় না, সারাক্ষণ মুখটা মলিন করে বসে থাকে। মিহিরও হাল ছাড়ার পায় না, সে রোজ নতুন নতুন উপায় খোঁজে মেঘের মন ভালো করার জন্য। মীরা রহমান এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আজম রহমানকে জিজ্ঞেস করলেন, আমরা ঢাকা যাচ্ছি কবে? আর 3 দিন পর। ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে, বিজনেস শিফট করে ফেলেছি, বাড়ির ডেকোরেশনের কাজ সম্পূর্ণ করে ফেলেছি, সব ফার্নিচার কেনা হয়ে গেছে, মেঘের কলেজে অ্যাডমিশনও হয়ে গেছে, মিহিরের পিসি নিয়ে নিয়েছি, ওখানে গিয়েই ভর্তি করে দিব। এই বাড়িটার জন্য নতুন ভাড়াটেও পেয়ে গেছি, আমরা গেলেই ভাড়াটে উঠবে। একদমে কথাগুলো বলল আজম রহমান। মীরা রহমান শান্ত গলায় জিজ্ঞেস করল, সবাইকে কবে বলবে যে আমরা চলে যাচ্ছি? মেঘ আর মিহির আজ রাতের রাতে বলে দেব, আর বাকিদের যাওয়ার সময় বলে দিলেই হবে। আর যদি নাও বলি তাহলেও মনেও না কারো কোনো কিছু আসবে যাবে। ব্যালকনির ফ্লোরে শুয়ে আছে মেঘ। মিহির এসে আস্তে করে ডাকে, মেঘ বুড়ি। মিহিরের ডাকে মেঘ উঠে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে, মিহির মেঘের পাশে বসে বলে, রেডি হয়ে নে, আমরা বেরোবো। মেঘ ভাঙা গলায় বলে, আমি কোথাও যাব না, ঘুরতে যাচ্ছি না, হজরত শাহজালাল মাজারে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি অপেক্ষা করছি। মেঘ আর কিছু বলল না, সে জানে তার ভাই তার মন ভালো করার চেষ্টা করছে, আর মাজারের নাম শুনে আর মানা করতে পারল না, হয়তো সেখানে গেলে মনটা কিছুটা হলেও ভালো হবে। গাড়িতে বসে আছে মেঘ এবং মিহির। মিহির ড্রাইভিং করছে, আর তার পাশের সিটে মেঘ বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ করে মিহির ব্রেক করলো, আচমকা ব্রেক করায় মেঘ চমকে তাকালো ভাইয়ের মুখের দিকে। মিহির বলল, বনু আইসক্রিম খাবি? মেঘ বিরক্তি নিয়ে বলল, না, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে কি? তোর না আইসক্রিম অনেক পছন্দ? একটু বসো, এখনই নিয়ে আসছি। মেঘকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিহির গাড়ি থেকে বেরিয়ে গেল। মেঘ নিজের ফোনের ঘড়িতে একবার টাইমটা দেখে নিল, 4:35 বাজে। তারপর মিহির এখনো আসছে না দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো, দেখল এটা একটা ছোট মার্কেট। এখানে মেঘ আগে অনেকবার এসেছে, এখানের প্রায় সবাই মেঘকে চিনে, তাই সে আর সামনে গেল না, কেউ ওকে দেখলেই আবার কথা শোনাবে। তাই চুপচাপ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রোল করতে লাগলো। মেঘ না বেবি। কারো ডাকে ফোন থেকে চোখ তুলে সামনে তাকালো মেঘ। আর সামনে তাকাতে এসে চমকে উঠল, ভীষণ ভয় পেয়ে গেল সে। তার সামনে 7 জন ছেলে দাঁড়িয়ে আছে, এদের খুব ভালো করে চেনে মেঘ না। এরা এই এলাকার নামকরা বখাটে ছেলে, মেঘকে একবার টিজ করেছিল এরা, আর সেটা জানতে পারে মিহির। তারপর মিহির ও তার বন্ধুরা মিলে এদের খুব মেরেছিল পুরো কলেজের সামনে। এদের দলের লিডার হলো রাকিব, ওর বাবা একজন পলিটিশিয়ান, তাই এদের যতবার পুলিশ ধরে নিয়ে যায় ততবারই ওর বাবা ওদের ছাড়িয়ে নিয়ে আসে। ওদের মধ্যে একজন বলল, আরে ভাই, এত মেঘ না চাইতেন বৃষ্টি, পাখি নিজে আমাদের খাঁচায় ধরা দিতে এসেছে, বলেই একটা বিশ্রী হাসি দিল। মেঘ এদের দেখে ভীষণ খবরে গেল, তাড়াতাড়ি করে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু বিপদ যখন আসে সব জায়গা দিয়ে আসে। গাড়ির দরজা অটো লক হয়ে গেছে, গাড়ির চাবি মিহিরের কাছে। কয়েকবার জোরে টানাটানি করতেও দরজা খুলল না। এবার মেঘ কোনো উপায় না পেয়ে জোরে এক দৌড় দিল,
তখনই রাকিব ল্যাং মারল আর মেঘ উপর হয়ে ধরাম করে মাটিতে পড়ে গেল। তারপর রাকিব তাকে নিচ থেকে টেনে তুলল মেঘকে আর বলল, আমার হাত থেকে পালানো এত সোজা না বেবি। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলতেই রকিবের নাকের উপর কেউ জোরে খুশি মারে। রাকিব মাটিতে পড়ে যায়। মেঘ দেখে মিহির দাঁড়িয়ে আছে, দূরে আইচক্রিমগুলো মাটিতে পড়ে আছে। মিহির মেঘকে জিজ্ঞেস করল, ঠিক আছিস? মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ওর দিল। ততক্ষণে এখানে লোকজনের ভিড় জমা হয়ে গেল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে তামাশা দেখছে। মিহির রাকিবের কলার ধরে দাঁড় করিয়ে বলল, তোর সাহস হয় কি করে আমার বোনকে ছোঁয়ার? রাকিবের কলার ধরায় সে ভীষণ রেগে গেল। এক ঝটকায় মিহিরের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে কোমর থেকে পিস্তল বের করে মেঘের দিকে পয়েন্ট করে, তারপর বলে, হয় তোর বোনকে আমাদের সাথে যেতে দিবি না হয় ওকে এখানেই গুলি করে দেব। ঘটনার আকস্মিকতায় মিহির চমকে উঠল। মেঘ এবার শব্দ করে কেঁদে দিল। মিহির কোনো কিছু না ভেবেই রাকিবের থেকে পিস্তলটা নেওয়ার জন্য টানাটানি করতে লাগলো। এক পর্যায়ে ওদের দুজনের মধ্যে পিস্তলটা নিয়ে ধস্তাধস্তি শুরু হলো। তারপর খুব জোরে বিকট একটা আওয়াজ হলো, আর মিহির দুই পা পিছিয়ে গিয়ে ধূপ করে মাটিতে পড়ে গেল। মেঘ ভায়া বলে জোরে চিৎকার দিল। মিহিরের বুকে গুলি লেগেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। এটা দেখে রাকিব ভয় পেয়ে যায়, আর তার দলবল নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। মেঘ দৌড়ে মিহিরের কাছে গিয়ে মাটিতে বসে মিহিরের মাথাটা ওর কোলের উপর রেখে চিৎকার করে কাঁদছে। তার কান্না দেখে ওখানে উপস্থিত থাকা সবার চোখ থেকে পানি পড়ছে। মেঘের মনে হচ্ছে কেউ ওর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলেছে। এখন তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আল্লাহ তুমি আমায় নিয়ে নাও, আমার ভাইটাকে বাঁচিয়ে দাও প্লিজ। আমার ভাইয়ার কিছু হয়ে গেলে আমিও বাঁচব না আল্লাহ। কিন্তু বলতে পারছে না, গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হাসপাতালের ফ্লোরে বসে একখানে ওটির দিকে তাকিয়ে আছে মেঘ। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। দেখে মনে হচ্ছে যেন জীবন্ত লাশ হয়ে গেছে। সারা গায়ে রক্ত লেগে আছে। চোখের পানিগুলো গালে শুকিয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গেছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। মীরা রহমান এবং আজম রহমান পাশের সিটে বসে কাঁদছেন। তাদের পাশে বসে আছেন শিহাব রহমান ও তার স্ত্রী সাথী রহমান। আসলে তখন অমাকেটের কিছু লোক মিহিরকে ধরে হাসপাতালে নিয়ে আসে। ওখানের প্রায় সবাই আজম রহমানকে চিনে, উনি সিলেটের একজন নামকরা বিজনেসম্যান। মিহির আর মেঘকে দেখে ওখানকার অনেকেই চিনতে পারল। দুইজন লোক দ্রুত আজম রহমানের বাড়িতে গিয়ে সবটা খুলে বলে। সেখানে শিহাব রহমান এবং সাথী রহমানও ছিল। সবটা শুনে তারা দেরি না করে দ্রুত এখানে চলে আসে। এই বিষয়ে পরিবারের বাকিরা কিছুই জানেন না। আজম রহমান নিজে ইচ্ছে করেই তার অন্য ভাইবোনদের কিছু বলেননি, আর শিহাব রহমানকে কিছু বলতে দেননি। ওটির দরজা খুলে ডাক্তার বের হয়ে এলো। ওনারা সবাই গিয়ে ডাক্তারের সামনে দাঁড়ালো। মেঘ ফ্লোর থেকে দাঁড়িয়ে ডাক্তারের দিকে এগিয়ে গেল। আজম রহমান কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ছেলের কি অবস্থা ডাক্তার? আমরা রক্ত পড়া বন্ধ করতে পেরেছি, বাট আই এম সরি টু সে এমআর আজম, আমরা ওনার অপারেশনটা করতে পারবো না। বুলেটটা ওনার বুকের হাড্ডি থেকে একটু নিচে লেগেছে। অপারেশনটা করতে একজন দক্ষ সার্জন লাগবে। আমাদের এখানে ভালো কোনো সার্জন নেই। তাই আপনারা যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় নিয়ে যান। তাছাড়া ওনার বাঁচার চান্স খুবই কম। এখানে আমরা কেউ রিস্ক নিতে চাইছি না। বলেই ডাক্তার ওটির মধ্যে চলে গেল। মেঘের মাথাটা ঘুরিয়ে উঠল। তার কানে শুধু ডাক্তারের বলা শেষ কথাগুলো বাজছে। চোখের সামনে মিহিরের রক্তাক্ত শরীরটা ভেসে উঠল। মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাথাটা ঘুরে ফ্লোরে পড়ে গেল। রাত 1:25 বাজে। আস্তে আস্তে চোখ খুলে তাকালো মেঘ। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে, মাথায় চিনচিনে ব্যথা অনুভব করল। চারপাশে ভালো করে তাকালো, একটু নড়াচড়া করতেই হাতে কিছুতে টান খেল। মেঘ তাকিয়ে দেখল তার হাতে স্যালাইন লাগানো, গায়ে হাসপাতালের ড্রেস, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তার মানে সে হাসপাতালের আছে। হাসপাতালের কথা মনে হতেই তার মিহিরের কথা মনে পড়ল। চোখের সামনে ভেসে উঠল মিহিরের রক্তাক্ত শরীরটা। মুহূর্তেই মেঘ হাইপার হয়ে গেল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তার ভাইয়া কোথায় আছে, কেমন আছে। পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে ভাইয়ার কাছে যেতে হবে। কথাগুলো বলতে বলতে মেঘ শোয়া থেকে উঠে বসল। হাত থেকে টান দিয়ে ক্যানোলা সহ স্যালাইন খুলে ফেলল। মুখের অক্সিজেন মাস্কটা ছুটিয়ে ফেলল।
শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে মেঘের, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে বেড থেকে উঠে দাঁড়িয়ে এক প্রকার দৌড়ে বাইরে চলে গেল। ওটির বাইরে বসে আছে সবাই, সবার মুখেই চিন্তার ছাপ। একটু আগে একজন নার্স ওটি থেকে বাইরে বের হয়েছিল, তাকে মিহিরের কথা জিজ্ঞেস করায় সে বলে, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আহান একপাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে সে তার মামাদের সাথে ফোনে কথা বলে উপরে এসেছে। তার মামা মামি, ভাই, বোনরা সবাই এখানে আসতেছে। মীরার কথা শুনেই সবাই সাথে সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মা, কারো ডাক শুনে চোখ তুলে সেদিকে তাকায় সবাই, তাকিয়ে সবাই হতভম্ব হয়ে যায়। মেঘ দাঁড়িয়ে আছে, হাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, এইটুকু সময়ের মধ্যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আহান একদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে এতক্ষণ মেঘকে পর্যবেক্ষণ করছিল, তার মনে একটা প্রশ্ন জাগল, কে এই মেয়েটা? মীরা রহমানের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো আহান। মীরা রহমান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বেশ উত্তেজিত হয়ে বললে, মেঘ তুমি কেন এখানে উঠে এসেছ? মেঘ ভাঙ্গা গলায় বলল, মা, ভাইয়া কোথায়? আমি ভাইয়ার কাছে যাব। মেঘ ঠিকভাবে দাঁড়াতে পারছে না, কথা বলার সময় সব কথা গলায় আটকে যাচ্ছে, ঠিক করে কথা বলতে পারছে না। মেঘের হাত পা কাঁপছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। মীরা রহমান গিয়ে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আহান, আহির, আসিফ খান বুঝতে পারলেন এটাই মীরার মেয়ে। কিন্তু ওদের মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ওর হয়েছেটা কি, এভাবে কেন বিহেভ করছে? আজম রহমান মেয়েকে শান্ত করার জন্য বললেন, মামনি, তোমার ভাইয়া একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি মিহিরের। তাহলে আমাকে এক্ষুনি ভাইয়ার কাছে নিয়ে চলো, আমি ভাইয়ার সাথে কথা বলবো। মীরা রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি তো এখন অসুস্থ মেঘ, একটু সুস্থ হও, তারপর তোমাকে তোমার ভাইয়ার কাছে নিয়ে যাব। মেঘ এবার মীরা রহমানকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল, তারপর চেঁচিয়ে বলতে লাগলো, তোমরা মিথ্যে বলছো, তোমরা পরে আমাকে আমার ভাইয়ার কাছে নিয়ে যাবে না। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। কিছু নার্স মেঘের চেঁচামেচি শুনে এখানে দৌড়ে এসেছে। তাদের মধ্যে একজনের হাতে একটা ট্রে, আর সেই ট্রেটার মধ্যে কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। মেঘ নার্সটার কাছে গিয়ে নার্সটা কিছু বুঝে ওঠার আগেই মেরে ট্রে থেকে একটা সার্জিক্যাল নাইফ নিয়ে নেয়। তারপর সেটা হাতে জোরে চেপে ধরে আর বলে, তোমরা আমাকে এখনই আমার ভাইয়ার কাছে নিয়ে যাবে, নয়তো আমি আমার হাত কেটে ফেলব। মেঘের এরকম কাজে সবাই শুকট হয়ে গেছে, কি করবে ওনারা কিছুই বুঝতে পারছে না। সবাই মেঘকে হাত থেকে নাইফটা ফেলে দিতে বলছে, কিন্তু মেঘ কারোর কথা শুনছে না। ওর কাছে কেউ এগিয়ে আসলে নাইফটা আরো জোরে হাতে চেপে ধরে, তাই ভয় কেউ সামনে এগিয়ে যেতেও পারছে না। সবাই এটা সেটা বলে মেঘের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আহান খুব সর্তকে মেঘের কাছাকাছি চলে গেল। মেঘ আহানকে দেখে দুপা পিছিয়ে গিয়ে কান্না ভেজা গলায় বলল, দেখুন, একদম আমার দিকে এগোবেন না, তাহলে কিন্তু আমি আমার হাত কেটে ফেলব। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাদের কাছে তো আর বেশি কিছু চাইছি না, শুধু আমার ভাইয়াকে একটু দেখতে চাইছি, শুধু একটুখানি দেখেই চলে আসবো, প্রমিজ। আহানের দিকে তাকিয়ে বলল, ওরা আমায় নিয়ে যাচ্ছে না, আপনি একটু আমাকে আমার ভাইয়ার কাছে নিয়ে যাবেন প্লিজ। মেঘের শেষের কথাটা আহানের বুকে গিয়ে লাগল। সে চমকে উঠে মেঘের চোখের দিকে তাকালো, অসম্ভব মায়াবী দুটো চোখ, চোখ দিয়ে পানি পড়ছে, কান্নার কারণে গোলাপি ঠোঁট দুটো বারবার কেঁপে কেঁপে উঠছে, চোখের ঘন পাপড়িগুলো চোখের পানিতে একদম ভেজা, চোখ দুটো সামান্য ফোলা, নাকের ডগা, গাল কান্নার কারণে লাল হয়ে আছে। আহান মেঘের চোখের দিকে গভীরভাবে তাকালো, এই চোখের ভাষা যেন সে খুব সহজেই পড়ে ফেলল। এই চোখের যেন লুকিয়ে আছে হাজারো কষ্ট যন্ত্রণা। সে নিজের মনকে প্রশ্ন করল, আচ্ছা কিসের এত কষ্ট এই মেয়েটার? এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছে মেঘকে একবার ছুঁয়ে দিতে, তারপর চোখের পানি মুছে দিয়ে বলতে, এই পিচ্চি মায়াপরি, তোমার এই মায়া ভরা চোখে পানি একদম মানায় না, কেঁদো না প্লিজ। তোমার কান্না দেখে কোনো এক অজানা কারণে আমারও খুব কষ্ট হচ্ছে। আমি তোমার চোখের পানি কিছুতেই সহ্য করতে পারছি না। কিন্তু কথাগুলো তার মনেই থেকে গেল, মুখে আর বলা হলো না।
শুকনো একটা রোগ দিলে নিজেকে সামলে নেয়। তারপর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আন্ডারস্কোর, মেঘ তুমি না চাইলে আমি তোমার দিকে একদম এগোবো না, এনারাও কেউ এগোবে না। প্লিজ তুমি হাত থেকে নাইফটা ফেলে দাও, হাতটা অনেক কেটে গেছে। আমরা তোমার সব কথা শুনবো, বিলিভ মি। আন্ডারস্কোর, আমি এত কিছু শুনতে চাই না। আমি এক্ষুনি আমার ভাইয়ার কাছে যাব, এক্ষুনি মানে এক্ষুনি। আহান বলল, আন্ডারস্কোর মেঘ আমার দিকে তাকাও। আহানের কথায় মেঘ আহানের চোখের দিকে তাকালো। আহান একটা মুচকি হাসি দিয়ে আহ্লাদি গলায় বলল, আন্ডারস্কোর, তোমার ভাইয়া ওটিতে আছে। আমার মা তোমার ভাইয়ার অপারেশন করছে। অপারেশন শেষ হলে যখন তোমার ভাইয়া তোমাকে দেখতে চাইবে, তখন যদি শোনে তুমি নিজেকে এভাবে হাত করেছ, তখন তোমার ভাইয়া কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছ? মেঘ এক ধ্যানে আহানের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আহান সেই সুযোগে কথাগুলো বলতে বলতে মেঘের দিকে এক পা দুপা করে এগিয়ে গেল। তারপর মেঘকে একটা হেঁচকা টান দিয়ে মেঘের পিঠ তার বুকের সাথে ঠেকিয়ে দাঁড় করায়। আহান তার এক হাত মেঘের দুই হাত চেপে ধরে, আর অন্য হাত দিয়ে নাইফটা নিয়ে নিচে ছুঁড়ে মারে। মেঘ নিজেকে আহানের থেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। আহান আরও শক্ত করে মেঘকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর আহান তার হাতের দুই আঙুল দিয়ে মেঘের কানের একটু নিচে জোরে চাপ দিল। সাথে সাথে মেঘ সেন্সলেস হয়ে আহানের বুকে ঢলে পড়ল। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ এখানে চেঁচামেচির কারণে অনেকেই এসে ভিড় করেছে। এদের মধ্যে কিছু ডাক্তার, নার্স আর অন্যান্য পেশেন্টের বাড়ির লোক। আহান মেঘকে কোলে তুলে নিল, তারপর সবার দিক তাকিয়ে রেগে চেঁচিয়ে বলল, আন্ডারস্কোর, এখানে সার্কাস চলছে না যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন। আহানের ধমকে সবাই কেঁপে উঠল। ওখানে যারা বাইরের লোক ছিল তারা দ্রুত সেখানে থেকে চলে গেল। আহান মেঘকে কোলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকল। ওদের পিছনে পিছনে ওদের পরিবারের সবাই ঢুকল। বাইরে দাঁড়িয়ে থাকা ডাক্তার, নার্সরা ভিতরে ঢুকে এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহানের ভয়ে সামনে এগোচ্ছে না। ওর রাগ সম্পর্কে সবার ধারণা আছে। আহান মেঘকে বেডে শুইয়ে দিয়ে ডাক্তারদের দিকে ঘুরে রাগী গলায় বলল, আন্ডারস্কোর, এবার আপনাদের কি ট্রিটমেন্ট করার জন্য স্পেশালভাবে বলা লাগবে? এবার ডাক্তাররা দ্রুত এসে মেঘের ট্রিটমেন্ট শুরু করল। আহান রাগী দৃষ্টিতে এখনো ওদের দিকে তাকিয়ে আছে। সেটা খেয়াল করে একজন ডাক্তার বলল, আন্ডারস্কোর, সরি স্যার। আহান রেগে চেঁচিয়ে বলল, আন্ডারস্কোর, গো টু হেল ইউ অ্যান্ড উইথ ইউ, সরি। আসিফ খান শান্ত গলায় বলল, বিহেভ ইয়োরসেলফ আহান, এটা হসপিটাল, এখানে এত চেঁচামেচি কেন করছো? আন্ডারস্কোর, এক্স্যাক্টলি বাবা, এটা একটা হসপিটাল। এখানে প্রত্যেকটা কেবিনে রোগীর পাশে একজন করে নার্স থাকার কথা। তাহলে এই কেবিনে কেন ছিল না বাবা? আজকে যদি এদের কেয়ারলেসির জন্য এই মেয়েটার কিছু হয়ে যেত তখন কি হতো? কাদের কাছে হসপিটালের দায়িত্ব দিয়েছ বাবা, যারা ঠিকঠাকভাবে রোগীটা অবধি সামলাতে পারে না? তারা আবার এত বড় হসপিটাল কিভাবে সামলাবে? আসিফ খান কি বলবে বুঝতে পারছে না। তার ছেলে যে কথাগুলো বলছে তা ঠিক বলছে, কিন্তু ওকে এখন থামাতে হবে। যা রেগে আছে তাতে সব ডাক্তার নার্সদের চাকরি তো খাবেই, নিজের বাবাকেও ছাড়বে না। তাই সে ব্যাপারটা সামলাতে আহানকে বলল, আন্ডারস্কোর, একটু শান্ত হও আহান। ওদের তরফ থেকে আমি তোমাকে সরি বলছি। ওদের একটা ভুল হয়ে গেছে, এর পরের বার থেকে আর হবে না। আমি নিজে এই ব্যাপারটা দেখব। তুমি এখানে এভাবে চেঁচামেচি করলে মেঘের কষ্ট হবে, আর ডাক্তাররা ঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারবে না। আহান তার বাবার কথায় কিছুটা শান্ত হলো। তারপর তার বাবার দিক থেকে ঘুরে একবার মেঘের দিকে তাকিয়ে কেবিন দেখে বেরিয়ে গেল। আহান বের হতেই ডাক্তাররা যেন হাফ ছেড়ে বাঁচল। একজন ডাক্তার আসিফ খানের দিকে তাকিয়ে বলল, আন্ডারস্কোর, স্যার যদি কিছু মনে না করেন, আপনারা একটু বাইরে গেলে ভালো হতো। এখানে এতজন থাকলে রোগীর সমস্যা হবে। আসিফ খান ঠিক আছে বলে সবাইকে নিয়ে বাইরে বের হয়ে এলো। ভোর 4:30, একটু আগেই মিহিরের অপারেশন শেষ হয়েছে। শুরুতে কমপ্লিকেশন হলেও এখন মোটামুটি ঠিক আছে, এখনও সেন্স ফিরেনি। আপাতত ডাক্তাররা মিহিরকে আইকিউতে আন্ডার অবজারভেশনে রেখেছেন। সেন্স ফিরলে কিছু টেস্ট করে তারপর কেবিনে শিফট করা হবে। এদিকে মেঘ বারবার বিড়বিড় করে ভায়া ভায়া করছে।
বারবার হাইপার হয়ে যাচ্ছে, এভাবে করতে থাকলে ওর শরীর আরও খারাপ হতে পারে। তাই জন্য মোনা খান, ডাক্তার রিয়া চৌধুরী এবং ডাক্তার সাঈদ চৌধুরী মিলে ডিসিশন নিয়েছেন মেঘকে মিহিরের কাছে নিয়ে গিয়ে এটা দেখিয়ে নিয়ে আসবে যে মিহির একদম ঠিক আছে। তাহলেই হয়তো মেঘের কন্ডিশন কিছুটা ভালো হতে পারে। সাইদ চৌধুরী হলো মোনা আর মীরার ছোট ভাই, রিয়া চৌধুরী হলো সাইদের ওয়াইফ। মীরা রহমানেরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। সবার বড় হলেন হাসান চৌধুরী, পেশায় একজন বিজনেসম্যান। ওনার ওয়াইফের নাম শারমিন, পেশায় একজন টিচার। ওনাদের এক ছেলে এক মেয়ে। বড় ছেলের নাম হলো হিয়ান। আহানের সাথে লন্ডনের একই ভার্সিটিতে একই ক্লাসে পড়ে। ছোট মেয়ের নাম হলো হিমানি, সবাই হিমা বলে ডাকে। লন্ডনের একটা ল কলেজে পড়াশোনা করে। 2 মাস আগে হিমার বিয়ে হয়েছে, ওর বরের নাম রিয়ান। আহান এবং হিয়ানের বাসমেট এবং বেস্ট ফ্রেন্ড। হিমা আর রিয়ানের লাভ ম্যারেজ হয়েছে। মূলত এই বিয়ের জন্যই আহান, হিয়ান, হিমা, রিয়ান বাংলাদেশ এসেছে। বিয়েটা যেহেতু শেষ হয়ে গেছে তাই ওরা কিছুদিন পর সবাই আবার লন্ডনে চলে যাবে। আর মেজো হলো মোনা খান, সেজো হলো মীরা রহমান। সবার ছোট সাইদ চৌধুরী, উনি এবং ওনার ওয়াইফ দুজনই ডাক্তার। ওনার 3 ছেলে মেয়ে, বড় 2 মেয়ে টুইন্স। তাদের মধ্যে বড় হলো সারিকা আর 1 মিনিটের ছোট হলো সাইফা। দুজন ক্লাস 9-এ পড়ে। আর ছোট ছেলের নাম হলো ছাহির, ক্লাস 5-এ পড়ে। আহান ফোনে কথা বলার কিছুক্ষণ পরই ওনারা সবাই এখানে এসে পড়েছিলেন। ওনারা এখানে এসে রীতিমতো সবাই শোকর ছিলেন। কোনোদিন যে মীরা রহমানকে ফিরে পাবেন সেটা ভাবতেও পারেনি কেউ। তার উপর আবার মেঘ আর মিহিরকে দেখে যতটুকু মনের অভিমান বাকি ছিল সেটুকু উড়ে গেছে। এখন তাদের কষ্ট হচ্ছে এটা ভেবে কেন মীরা রহমানকে সেদিন ফিরিয়ে দিয়েছিল। তাদের আদরের বোনটা এতটাই অভিমান করেছিল যে এত বছরে সে কেমন আছে, কোথায় আছে ভাইবোনদের কাউকে জানায়নি। মীরা রহমান ভাই ভাবিদের জড়িয়ে ধরে অনেক কেঁদেছে এত বছর পর আবার নিজের পরিবারকে দেখে। আর তাদের উপর রেগে থাকতে পারেনি। এত বছরের সব রাগ অভিমান নিমিষে শেষ হয়ে গেছে। আইকিউ এর বাইরে দাঁড়িয়ে আছে হাসান চৌধুরী, শারমিন চৌধুরী, হিয়ান, হিমা, রিয়ান, আহির, সারিকা, সাইফা, ছাহির, আসিফ খান, শিহাব রহমান, সাথীর রহমান, মীরা ও আজম রহমান। স্ট্রেচারে করে কেবিন থেকে বের করে মেঘকে আইকিউতে নিয়ে যাওয়া হলো। ওর সাথে সাথে মোনা খান, আহান, রিয়া চৌধুরী, সাইদ চৌধুরীও ঢুকলেন। যেহেতু সবাই আইকিউতে ঢুকতে পারবে না তাই আহির আহানকে কল করে ফোনটা স্পিকারে দিল, কারণ সবাই শুনতে চায় মেঘ ঠিক কী কথা বলে। মেঘের স্ট্রেচারটা এনে মিহিরের বেডের পাশে রাখা হলো। মেঘের মাথার পাশে এসে আহান এবং মোনা খান দাঁড়ালো। মিহিরের ওই পাশে 2 জন ডাক্তার আর 1 জন নার্স। মিহির আর মেঘের পায়ের কাছের দিকে দাঁড়িয়ে আছে রিয়া এবং সাইদ চৌধুরী। ওখানে থাকা একজন ডাক্তার বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর, ডাহ মোনা, ও যদি আবার হাইপার হয়ে যায় তাহলে তো আবার নিজের ক্ষতি করার চেষ্টা করবে। তাছাড়া যদি এখানে ভাঙচুর করে তাহলে তো। মিহিরকে দেখিয়ে বলল, এই পেশেন্টেরও ক্ষতি হতে পারে। মোনা খান বেশ ঠান্ডা গলায় বললেন, আন্ডারস্কোর আন্ডারস্কোর, নো ডক্টর। মেঘ হাইপার হলেও কিছু করতে পারবে না। কিছুক্ষণ আগে ওর স্যালাইনে হাই ডোজের ঘুমের ঔষধ ইনজেক্ট করা হয়েছে, যেটা স্যালাইনের মাধ্যমে ধীরে ধীরে ওর শরীরে গিয়ে ওকে অনেকটা দুর্বল করে দিয়েছে। হয়তো স্যালাইনটা আর 5 মিনিট চলতেই ও ঘুমিয়ে পড়বে। মেঘ নিভু নিভু চোখে মিহিরের দিকে তাকালো। মিহিরের চোখ বন্ধ করা, এক হাতে স্যালাইন দিচ্ছে, অন্য হাতে ব্লাড দেওয়া হচ্ছে। বুকে ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন লাগানো, হার্ট রেট মনিটরের টুর টুর শব্দ শোনা যাচ্ছে। মিহিরের এই অবস্থা দেখে মেঘের চোখের কোণ থেকে গড়িয়ে পানি পড়ছে। মেঘ নিজের ব্যান্ডেজ করা হাতটা উঠিয়ে মুখের অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। তারপর কাপা কাপা হাতে এক হাত মিহিরের হাতের উপরে রেখে ভাঙা গলায় বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর, আই এম সরি ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ। তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? আমি মরে গেলেই ভালো হতো। আমি সবাইকে কষ্ট দেই, প্রথমে আমার জন্য মাম্মাম বাবাই সবার সামনে এত অপমানিত হলো, আর এখন আমাকে বাঁচাতে গিয়ে তোমার গুলি লেগেছে। আমি খুব খারাপ। আমি সবসময় সবার কষ্টের কারণ হয়ে যাই। ভাইয়া, আমার সাথে একটু কথা বলবে না? তুমিও কি আমার সাথে রাগ করেছ? একটু কথা বলো না প্লিজ। কতগুলো দিন তোমার সাথে ঠিক করে কথা বলা হয়নি।
একসাথে আইসক্রিম খাওয়া হয়নি। জানো, তুমি যখন আমার পাশে বসে এটা ওটা বলে আমাকে হাসানোর চেষ্টা করতে আর আমি চুপচাপ থাকতাম, তখন আমার খুব কষ্ট হতো। ইচ্ছে করতো একবার জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমি মরে যেতে চাই। ওরা সবাই মিলে বাজে বাজে কথা বলে, তোমার বোনকে অপবিয়ে বানিয়ে দিয়েছে, তোমার বোনের বেঁচে থাকা মুশকিল বানিয়ে দিয়েছে। তুমি আমাকে নিজের হাতে শেষ করে দাও মায়া। কিন্তু বলতে পারিনি। সবাই অবহেলা করলেও আমার ভাইয়া তো আমাকে ভালোবাসে। এই একটা কারণ আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল। তুমি আমায় ছেড়ে কোথাও যেও প্লিজ। কথাগুলো বলতে বলতে মেঘ চোখ বন্ধ করলো, ঘুমু ঘুমু কণ্ঠে বিড়বিড় করে বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর লাভ ইউ ভাইয়া। আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না প্লিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। নিজের জন্য নয়, তোমার বোনের জন্য তোমাকে সুস্থ হতে হবে।